তোমরা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাইছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যি যদি ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকে তাহলে বলবো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখে নাও। তোমরা যদি একবারে ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও তাহলে এটা বলবো যে তোমরা প্রতিদিনের জীবনে ম্যাক্সিমাম কথাগুলো খুব সহজেই ইংরেজিতে বলতে পারবে। তো আমরা যে 4 ধরনের কথা সাধারণত বলি সেই কথাগুলো জানবো। তার সাথে এটাও বলে দিই আগের ভিডিওটা কিন্তু একবার দেখে নিতে হবে, কারণ আগের দিনে আমরা খুব সাধারণ কথাগুলো যে বিভিন্নভাবে বলি সেগুলো অলরেডি জেনেছি। আর কোনো কাজ যখন চলছে হচ্ছে তখন আমরা যখন জিজ্ঞাসা করি কাউকে যে তুমি পড়ছো, একটা কথা, তুমি কি পড়ছো, তুমি পড়ছো না, তুমি কি পড়ছো না, এরকমভাবে আমরা কথাগুলো বলি, তাই না? যেমন যদি এরকম বলি আমি পড়াচ্ছি, আমি পড়াচ্ছি না, আমি কি পড়াচ্ছি, আমি কি পড়াচ্ছি না, তো এরকমভাবে আমরা বিভিন্ন ওয়েতে কথাগুলো বলি। তো এই কথাগুলোই দেখো আমরা জাস্ট একটু নিয়মটা যদি জেনে নিই তাহলে আমরা এই ধরনের যে কোনো কথা খুব সহজেই বলতে পারবো। যেমন এই ধরনেরই দেখো কয়েকটা বাক্য নিয়েছি, আমি সেন্টেন্সগুলো তো বলবো, সাথে বলে দেব নিয়মটা। নিয়মটা জেনে নাও, তারপর কিন্তু কথা বলার সময় ইউজ করো, দ্যাটস এনাফ। তো প্রথমে যেটা, আমি ইংরেজি পড়াচ্ছি, প্রথমে বলে দিই কাজটা চলছে, তো এটা কিন্তু কন্টিনিউয়াস একটা ব্যাপার, অর্থাৎ কাজটা শুরু হয়েছে এবং রানিং, আমি পড়াচ্ছি অর্থাৎ আমি শুরু করেছি এবং এখনও চলছে আমার কাজটা। তো সেই ক্ষেত্রে আমরা বলবো কি আই এম টিচিং, আমি পড়াচ্ছি, আই অ্যাম টিচিং। তো এক্ষেত্রে বলবো আই অ্যাম টিচিং। একটু মনোযোগ দিয়ে দেখো, আমি অতি অবশ্যই নিয়মটাও বলবো, জাস্ট নিয়মটা ফলো করলেই কিন্তু তোমরা নিজেরাই সেন্টেন্সগুলো লিখতে পারবে। ঠিক আছে, আমি পড়াচ্ছি, তো আই অ্যাম টিচিং, আমি ইংরেজি পড়াচ্ছি, ওকে, আই অ্যাম টিচিং ইংলিশ। ঠিক আছে, আই অ্যাম টিচিং ইংলিশ, আমি পড়াচ্ছি সিম্পল বললে হবে আই অ্যাম টিচিং, আর আমি ইংরেজি পড়াচ্ছি আই অ্যাম টিচিং ইংলিশ। আমি অঙ্ক পড়াচ্ছি আই অ্যাম টিচিং ম্যাথামেটিক্স, আমি ইতিহাস পড়াচ্ছি আই অ্যাম টিচিং হিস্ট্রি। এইভাবে কিন্তু বলতে পারি। পরেরটা দেখো, আমি ইংরেজি পড়াচ্ছি না, সাপোজ আমি অন্য কোনো সাবজেক্ট পড়াচ্ছি, তখন আমি হয়তো বলছি আমি হয়তো ইতিহাস পড়াচ্ছি, তো আমি বলছি আমি ইংরেজি পড়াচ্ছি না। কেউ হয়তো আমাকে কিছু বললো, তার রেসপন্স হিসেবে বললাম আমি ইংরেজি পড়াচ্ছি না, তো বলবো আই অ্যাম নট টিচিং ইংলিশ। ঠিক আছে, জাস্ট একটু দেখে নাও কিভাবে এই সেন্টেন্সগুলোর গঠন হচ্ছে। আই অ্যাম নট টিচিং, একটু মনোযোগ দিয়ে দেখলেই তোমরা কিন্তু চেঞ্জটা বুঝতে পারবে। আই অ্যাম নট টিচিং ইংলিশ, ENGLISH, ওকে, আই অ্যাম নট টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি না। পরের যে বাক্য, আমি কি ইংরেজি পড়াচ্ছি, আমি কি ইংরেজি পড়াচ্ছি। ঠিক আছে, তো আমি কি ইংরেজি পড়াচ্ছি, এটা কিন্তু একটা কোয়েশ্চেন, প্রশ্ন। তো সেক্ষেত্রে বলবো অ্যাম আই টিচিং, am I teaching English, am I teaching English, এটা কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে। ওকে, পরেরটা দেখো, আমি কি ইংরেজি পড়াচ্ছি না, আমি কি ইংরেজি পড়াচ্ছি না, আমি জিজ্ঞাসা করছি আচ্ছা আমি কি ইংরেজি পড়াচ্ছি না। তো সেক্ষেত্রে আমি কিভাবে জিজ্ঞাসা করব, তো সেক্ষেত্রে বলবো am I not teaching English। তো এটাকে এইভাবে বলবো am I not teaching, TEACHING, am I not teaching English, কোয়েশ্চেন মার্ক। এবার তোমাদেরকে গঠনটা বলি, একটু দেখে নাও। তো প্রথম হলো কন্টিনিউয়াস ব্যাপার এবং বর্তমানে কাজটা হচ্ছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, হয়তো অনেকে টেন্স পড়লে ভয় পেয়ে যাও, তো টেন্স তো জানতেই হবে, টেন্সের ধারণাটা থাকলে কিন্তু কথা বলাটা অনেকটা ইজি হয়ে যায়। তো স্পোকেন ইংলিশের জন্য টেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে দেখো আমি জাস্ট বলে দিই কাজটা রানিং, চলছে, শুরু হয়েছে, চলছে, কখন শেষ হবে জানি না, কিন্তু শেষ হয়ে যাবে এমন একটা কাজ। তো যদি এরকম হয় তখন সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। ওকে, এবার এই সেন্টেন্সের ক্ষেত্রে কাজটা যিনি করছেন বা যে করছে, সাবজেক্ট প্রথমে থাকবে,
তো কন্টিনিউয়াস টেন্সের যে ফর্ম সেটা হলো সাবজেক্ট, তারপর থাকবে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট রিলেটেড যে অক্সিলিয়ারি ভার্ব, এক্ষেত্রে হবে বি ভার্ব। তো বি ভার্বের তিনটে রূপ আশা করি প্রত্যেকেই জানো, কি কি? অ্যাম অথবা ইজ অথবা থাকবে আর, অ্যাম ইজ আর। এবার অ্যাম কখন হয়? আমার ক্ষেত্রে সর্বদা অ্যাম, আয়ের পর অ্যাম। আর থার্ড পারসন মানে আমি তুমি ছাড়া বাকি যা কিছু সব থার্ড পারসন। আগের দিনে ভিডিওতেও বলেছিলাম আমি তুমি নেই যেখানে প্রেজেন্ট, সেখানে সেই বাদ দিয়ে বাকি সব কিছু থার্ড পারসন। এবং থার্ড পারসন যদি একা হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেন উই হ্যাভ টু ইউজ ইজ। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, আদারওয়াইজ হবে আর। আয়ের ক্ষেত্রে অনলি আই মিন্স আমি, তখন হবে অ্যাম, আই অ্যাম। ওকে, দেন হি ইজ, she is, it is, Ram is, Raju is, Rina is, Rohim is, Mustafa is। প্রত্যেক ক্ষেত্রে সিঙ্গুলার এবং থার্ড পারসন হলে হবে ইজ, ইউজ করব। দেন আমরা ইউজ করব ভার্বের V1 রূপ, সাথে থাকবে আইএনজি। দেন বাকি যা কিছু অর্থাৎ আদার্স বলতে পারি, অবজেক্ট বলতে পারি অ্যান্ড রেস্ট। তো আমাদের মেন জায়গা হলো এটা, প্রধান জায়গা হলো এইটুকু, জাস্ট এইটুকু মনে রেখো, ব্যাস আর কিছু দরকার নেই। আই থাকলে অ্যাম হবে আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমাকে বাদ দাও, বাকি থার্ড পারসন হলে ইজ ইউজ করো, সিঙ্গুলার হলে বাকি সমস্ত ক্ষেত্রে আর ইউজ করো, ব্যাস দ্যাটস এনাফ। তারপর আমাদের ভার্বের ব্যাপারটা জানতে হবে, ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে, যুক্ত করতে হবে। ঠিক আছে, তো এটাই হলো একেবারে কন্টিনিউয়াস যে সেন্টেন্স, কন্টিনিউয়াস ফর্মের যে সেন্টেন্সগুলো হয় তার ফ্রেম, স্ট্রাকচার, গঠন। ওকে, তো দেখো মিলিয়ে দেখে দিই। এখানে আমি ইংরেজি পড়াচ্ছি, তো সাবজেক্ট আমি, আয়ের পরে এলো অ্যাম। দেন ভার্ব কি? পড়ানো, তো পড়ানো টিচ, তার সাথে হলো টিচিং, টিচ টট টট, তো V1 রূপ হলো টিচ। ওকে, অর্থাৎ সিম্পল যে আমরা ভার্বটাকে চিনি যে রূপে, সেটাই হলো V1 রূপ। আমি আগের ভিডিওতেও বলেছি। তো টিচ তার সাথে আইএনজি, টিচিং, দেন কি পড়াচ্ছি? তো ইংলিশ, বাকি যা কিছু থাকবে তুমি অ্যাড করে দিতে পারো। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো আই অ্যাম টিচিং ইংলিশ। ওকে, এরপর বলি যখন আমি ইংরেজি পড়াচ্ছি না, নেগেটিভ, তখন কিচ্ছু না। আর এই যে বি ভার্ব বললাম, এই ভার্বটিকেও বলা হয় সাহায্যকারী ক্রিয়া, অক্সিলিয়ারি ভার্ব। মেন ভার্ব পড়ানো, মেন ভার্ব ছাড়া যে ভার্ব থাকে সেন্টেন্সে সেটা হলো অক্সিলিয়ারি ভার্ব। কখনো থাকে কখনো থাকে না। ইনডেফিনাইট টেন্স বা ইনডেফিনাইট ফর্মের যে সেন্টেন্স সেখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্বের সাধারণত প্রয়োজন হয় না। আই গো, উই গো, দে গো, হি গোজ এরকম যখন বলি তখন মেন ভার্বই থাকে। এবার যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বের ঠিক পরে ফ্রেম একই থাকবে, গঠন একই থাকবে, জাস্ট অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসাতে হবে, না বোঝাতে অর্থাৎ নেগেটিভ করতে। প্রথম এই ধরনের যে সেন্টেন্স অলরেডি আমরা জেনেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি ইংরেজি পড়াচ্ছি, হ্যাঁ বোধক, হ্যাঁ বাচক যেটা বলি আমরা, তো এগুলি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেন না যদি আমরা বলতে চাই আমি ইংরেজি পড়াচ্ছি না, তো সেক্ষেত্রে কি হবে? একই গঠন, একই, শুধুমাত্র মনে রাখবে যে অক্সিলিয়ারি ভার্বের পরে জাস্ট একটা নট ওয়ার্ডকে নিয়ে আসতে হবে। দেখে নাও, সেম একই আছে, আই অ্যাম, দেন নট চলে এলো এখানে না শব্দটির জন্য, আই অ্যাম নট টিচিং ইংলিশ, তারপর কিন্তু একই গঠন। ঠিক আছে, কয়েকটা করলেই কিন্তু আইডিয়া হয়ে যাবে। তো আই অ্যাম নট টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি না। আমি কি ইংরেজি পড়াচ্ছি? এটা কিন্তু আবার প্রশ্নবোধক, কোয়েশ্চেন সেন্টেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ইংরেজিতে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওয়ার্ডগুলো একটু খটোমটো লাগতে পারে, তো কোনো ব্যাপার নেই। কোনো প্রশ্ন করা হলে আমরা যখন প্রশ্ন করতে চাইব তখন জাস্ট কিচ্ছু না, এখানে যে মূল যে সেন্টেন্স, আসল যে সেন্টেন্স, সেক্ষেত্রে যে অক্সিলিয়ারি ভার্বটা ছিল সেটিকে জাস্ট সামনে নিয়ে চলে আসো।
দেখে নাও, আই অ্যাম টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি। যখন করলাম আমি কি ইংরেজি পড়াচ্ছি, তখন অ্যাম আই টিচিং ইংলিশ, জাস্ট অক্সিলিয়ারি ভার্বকে প্রথমে নিয়ে আসতে হবে। অ্যাম আই টিচিং ইংলিশ, আমি কি ইংরেজি পড়াচ্ছি। আর যদি আমি কি ইংরেজি পড়াচ্ছি না, তো সেক্ষেত্রে কোনো ব্যাপার নয়, অক্সিলিয়ারি ভার্ব তো এখানে দেখো প্রশ্ন আছে এবং নেগেটিভ আছে, তো দুয়ে মিলে হয়ে গেল নেগেটিভ ইন্টারোগেটিভ। ওকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। আমি কি ইংরেজি পড়াচ্ছি না, প্রশ্নও করছি, সাথে একটা না ব্যাপারটাও আসছে, নেগেটিভ ব্যাপারও আসছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অ্যাম আই নট, অর্থাৎ আমরা কি করব, অ্যাম অর্থাৎ অক্সিলারি ভার্ব প্রথমে থাকবে, তারপর সাবজেক্ট, তারপর নট। তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম বা একটু নতুন জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আমরা কন্ট্রাকশন ফর্ম জানি, যদি কন্ট্রাকশন ফর্ম ইউজ করি তাহলে কিন্তু যে অক্সিলিয়ারি ভার্বের ক্ষেত্রে নট যোগে কন্ট্রাকশন ফর্ম হয়, সেই কন্ট্রাকশন ফর্ম যখন আমরা ইউজ করব তখন সম্পূর্ণ কন্ট্রাকশন ফর্মটাকে আমরা প্রথমে নিয়ে চলে আসব। এবং হ্যাঁ, সেই প্রসঙ্গে বলে দিই, স্পোকেন ইংলিশের জন্য কিন্তু কন্ট্রাকশন ফর্মে আমরা ইউজ করি এবং ইউজ করলে অনেকটা বলাটা ইজি হয়। তবে হ্যাঁ, আই অ্যাম, অ্যাম নট এর কন্ট্রাকশন ফর্ম কিন্তু নেই, আমরা সেক্ষেত্রে অ্যাম আই নট পুরোপুরি ভেঙে বলবো, অ্যাম আই নট টিচিং ইংলিশ, আমি কি ইংরেজি পড়াচ্ছি না। একটু মন দিয়ে দেখো, আশা করছি বাকি সেন্টেন্সগুলো করার সময় তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তো দেখে নাও পরের সেন্টেন্স, রাজু একটি কবিতা লিখছে, রাজু একটি কবিতা লিখছে, সে কিন্তু কাজটা অলরেডি করছে, তো গঠন যা আছে সেই অনুযায়ী দেখায়। সাবজেক্ট এখানে রাজু, রাজু যে কেউ হতে পারে, যে কারোর নাম হতে পারে, সো ইট ইজ থার্ড পারসন, তো থার্ড পারসনের ক্ষেত্রে উই ইউজ ইজ। তো রাজু ইজ, তার কাজ কি, সে কি কাজ করছে, লিখছে, তো লেখা রাইট, তার সাথে আইএনজি, রাইটিং, রাজু ইজ রাইটিং, V1ING, WRITING, রাজু ইজ রাইটিং কি লিখছে, একটি কবিতা, তো রাজু ইজ রাইটিং আ পোয়েম। সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো রাজু ইজ রাইটিং আ পোয়েম, রাজু একটি চিঠি লিখছে। পরের সেন্টেন্সে যাই, রাজু একটি কবিতা লিখছে না, রাজু অন্য কিছু লিখছে, তো আমি বলছি রাজু কবিতা লিখছে না, তো বলবো, দেখে নাও কি বললাম নিয়ম, অক্সিলিয়ারি ভার্ব এখানে আছে, সেটি হলো ইজ, তার ঠিক পরে জাস্ট নট ওয়ার্ডটিকে যুক্ত করো, তাহলেই হয়ে যাবে, বা আমরা বলতে পারবো রাজু ইজ দেন নট। তো এটা যদি আমরা বাদ দিয়ে দিই, দেন রাজু ইজ নট, তারপর কিন্তু একই ব্যাপার থাকবে, রাজু ইজ নট রাইটিং, রাজু ইজ নট রাইটিং আ পোয়েম, রাজু একটি চিঠি লিখছে না। সে কাঁদছে না, তো বলবো হি ইজ নট ক্রাইং, সে কাঁদছে না, সে কাঁদছে, হি ইজ ক্রাইং অর সি ইজ ক্রাইং, দ্য বেবি ইজ ক্রাইং, সে কাঁদছে না, দ্য বেবি ইজ নট ক্রাইং। আমরা তো বলি না না সে কাঁদছে না, তো বলবো নো, সি ইজ নট ক্রাইং, তো সি ইজ নট, ওকে, সি ইজ নট ক্রাইং। রাজু ইজ নট রাইটিং, রাজু লিখছে না, রাজু ইজ নট রাইটিং আ পোয়েম, রাজু একটি কবিতা লিখছে না, রাজু একটি চিঠি লিখছে না, নো, রাজু ইজ নট রাইটিং আ লেটার। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু যে কোনো সেন্টেন্স বলতে পারবো। আমি ঘুমোচ্ছি না, আই এম নট স্লিপিং। অনেক সময় বলে বা জিজ্ঞাসা করে বাড়ির কেউ, আর ইউ স্লিপিং, তো আমি বলছি যে না আমি ঘুমোচ্ছি না, তো কি বলবো, আমি ইংরেজিতে উত্তর দিতে পারি, নো নো, আই এম নট স্লিপিং, আই অ্যাম নট স্লিপিং। সে ঘুমোচ্ছে না, হি ইজ নট স্লিপিং, ওকে, হি ইজ নট স্লিপিং, সে ঘুমোচ্ছে না। এবার যদি আমরা এটাকে প্রশ্ন আকারে বলতে চাই, রাজু কি একটি কবিতা লিখছে, রাজু কি একটি কবিতা লিখছে, তো এখানে অক্সিলিয়ারি ভার্ব অলরেডি আছে সেন্টেন্সে, যদি না থাকে সেক্ষেত্রে আমরা জেনেছিলাম ডু বা ডাজকে নিয়ে আসতে হয়। তো অক্সিলিয়ারি ভার্ব কিন্তু কোয়েশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে থাকবে, তো বলবো ইজ রাজু
writing a letter? Is Raju writing, WRITING, is Raju writing a poem or a letter? Question mark. Is Raju writing a poem? রাজু কি একটি কবিতা লিখছে? সে কি ঘুমোচ্ছে? Is he sleeping or is she sleeping? সে কি ঘুমোচ্ছে? আচ্ছা, সে কি বসে আছে? Is he sitting there? সে কি ওখানে বসে আছে? আমরা যদি জিজ্ঞাসা করতে চাই তো বলবো is the man sitting there? মানুষটি কি বা লোকটি কি ওখানে বসে আছে? Is the man sitting there? তো এরকমভাবে বলবো সে কি আমার জন্য অপেক্ষা করছে? সে কি আমার জন্য অপেক্ষা করছে? বা লোকটি কি আমার জন্য অপেক্ষা করছে? বা কারোর যদি কোনো নাম দিয়ে বলি সেটাও হবে, সেক্ষেত্রে আমরা ওইভাবেই বলবো। কি বলবো? ইজ হি ওয়েটিং ফর মি? ইজ হি ওয়েটিং ফর মি? সে কি আমার জন্য অপেক্ষা করছে? ইজ দ্য ম্যান ওয়েটিং ফর মি? সে কি আমার জন্য বা লোকটি কি আমার জন্য অপেক্ষা করছে? তো তখন আমরা কিন্তু এইভাবে সেন্টেন্সগুলো বলতে পারবো। ঠিক আছে, তো অক্সিলিয়ারি ভার্ব, দেন সাবজেক্ট, তারপর মূল ভার্ব আইএনজি ফর্ম এবং অবজেক্ট বা বাক্যের বাকি অংশ রেস্ট। তো এইভাবে আমরা কিন্তু কোয়েশ্চেন করতে পারি। যখন কিন্তু WH ওয়ার্ড ছাড়া আমরা যে কোয়েশ্চেন করব, সে কি অপেক্ষা করছে? তো বলবো ইজ হি ওয়েটিং? সে কি অপেক্ষা করছে? জাস্ট এইটুকু, ইজ হি ওয়েটিং? সে কি অপেক্ষা করছে ফর মি, আমার জন্য, যেটা বলার। তো এরকম কিছু থাকলে আমরা বলতে পারি। পরেরটা দেখব, রাজু কি একটি কবিতা লিখছে না? রাজু কি একটি কবিতা লিখছে না? তো কোয়েশ্চেন প্লাস নেগেটিভ। তো সেক্ষেত্রে আমরা ইজ নট, অক্সিলিয়ারি যে ভার্ব ইজ এবং নট দুটিকে ব্যবহার করতে হবে, এবং এই দুটিকে ব্যবহার করতে গিয়ে আমরা যদি কন্ট্রাকশন ফর্ম ইউজ করি সেক্ষেত্রে আমরা ইজ নটকে বলবো ইজন্ট। ঠিক আছে, ইজন্ট রাজু রাইটিং আ পোয়েম? রাজু কি একটি কবিতা লিখছে না? ইজন্ট রাজু রাইটিং আ পোয়েম? ঠিক আছে। আর যদি আমরা পুরোপুরি নট ওয়ার্ডটিকে ইউজ করি তাহলে সেক্ষেত্রে বলে দিই, যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের পরে প্রোনাউন, তো প্রো অর্থাৎ পরে, নট কথাটি সম্পূর্ণ, নট ওয়ার্ডটি যদি সম্পূর্ণরূপে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু প্রোনাউনের পরে নট ওয়ার্ডটিকে ইউজ করব। যেমন যদি বলি যে ইজ নট রাজু রাইটিং আ লেটার, এটা বলতে পারি ইজ নট, তো সেক্ষেত্রে আমরা কন্ট্রাকশন তো ব্যবহার করছি ইজন্ট, ইজন্ট রাজু রাইটিং আ লেটার। আর যদি বলি সে কবিতা সে কি একটি কবিতা লিখছে না, তো সেক্ষেত্রে বলবো ইজ হি নট রাইটিং আ লেটার, ইজ হি নট রাইটিং আ পোয়েম যদি আমরা কবিতার কথা বলি। বা বলতে পারি ইজন্ট হি রাইটিং আ পোয়েম, সে কি একটি কবিতা লিখছে না, তো ইজন্ট। এইভাবে যদি কন্ট্রাকশন ফর্ম ইউজ করি তাহলে আমরা প্রথমেই ব্যবহার করব। আদারওয়াইজ নট ওয়ার্ডটিকে সম্পূর্ণ ইউজ করলে আমরা প্রোনাউনের পরে করব। ইজ হি নট রাইটিং আ পোয়েম, এটা বলতে পারি। বা বলতে পারি ইজন্ট হি রাইটিং আ পোয়েম। বোঝা গেল নিশ্চয়ই ডিফারেন্সটা। তো আমরা এভাবে যখন বলতে হবে তো বলার সময় আমরা কিন্তু কন্ট্রাকশন ফর্ম ইউজ করব। তো রাজু কি একটি কবিতা লিখছে না, সেক্ষেত্রে বলবো ইজন্ট অর্থাৎ ইজ নট, ইজন্ট রাজু রাইটিং আ পোয়েম, ইজন্ট রাজু রাইটিং আ পোয়েম। ঠিক আছে, এটাও কিন্তু কোয়েশ্চেন মার্ক হবে। পরের সেন্টেন্স, তুমি স্পোকেন ইংলিশ শিখছো, তুমি শিখছো। তো এখন তোমরা যখন আমার ভিডিও দেখছো তুমি আমার কাছে স্পোকেন ইংলিশ শিখছো, তো কি বলবো? ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশ, ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশ। তো এটাকে আমরা এইভাবে বলবো। তো দেখে নাও ফর্ম, সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব আর, দেন মূল ভার্ব লার্ন, LEARN, তার সাথে আইএনজি লার্নিং, দেন অবজেক্ট বা আদার্স, অর্থাৎ এখানে স্পোকেন ইংলিশ, ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশ। নেক্সট, তুমি স্পোকেন ইংলিশ শিখছো না, তো কোনো ব্যাপার নয়, অক্সিলিয়ারি ভার্বের পরে জাস্ট নট কথাটা ইউজ করো। তো বলবো ইউ আর নট বা আর্নড, এটা কিন্তু কন্ট্রাকশন ফর্ম, সেক্ষেত্রে ইউজ করতে পারি ইউ আর্নড লার্নিং, ইউ আর্নড লার্নিং স্পোকেন ইংলিশ, SPOKENENGLISH,
ইউ আরন্ট লার্নিং স্পোকেন ইংলিশ, ইউ আর নট লার্নিং স্পোকেন ইংলিশ, তুমি স্পোকেন ইংলিশ শিখছো না। পরের দেখব, তুমি কি স্পোকেন ইংলিশ শিখছো, তুমি কি স্পোকেন ইংলিশ শিখছো। যদি জিজ্ঞাসা করতে চাই তাহলে এখানেও দেখো প্রোনাউন আছে, তো আমরা কিভাবে বলতে পারি, জাস্ট অক্সিলারি ভার্বের এই রূপটাকে নিয়ে আসতে পারি। সামনে নিয়ে আসবো, আর ইউ লার্নিং স্পোকেন ইংলিশ, তো এখানে অক্সিলারি ভার্ব অলরেডি আছে, তো এখানে কিন্তু আমরা প্রথমে ইউজ করব আর ইউ লার্নিং, LEARNING, আর ইউ লার্নিং স্পোকেন ইংলিশ, SH, ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশ, কোয়েশ্চেন মার্ক, লাস্ট সেন্টেন্স, তুমি কি স্পোকেন ইংলিশ শিখছো না। তো সেক্ষেত্রে দেখে নাও আমরা কীভাবে বলবো, অক্সিলারি ভার্ব তার সাথে নট, আর নট, তো আর্নট ইউ লার্নিং স্পোকেন ইংলিশ, বা বলতে পারি আর ইউ নট লার্নিং স্পোকেন ইংলিশ, আর ইউ নট, ঠিক আছে, নট হলে আমরা নট ওয়ার্ডটিকে বললে আর ইউ নট, বা বলতে পারি আর্নট ইউ লার্নিং স্পোকেন ইংলিশ, কন্ট্রাকশন ফর্ম ইউজ করলে আর্নট, তো প্রথমে ইউজ করব, তো এটাই বেটার, মনে রাখতে সুবিধে। আর্নট ইউ লার্নিং স্পোকেন ইংলিশ, তো এটার জন্য বলবো আর্নট ইউ লার্নিং স্পোকেন ইংলিশ। এইভাবে আমরা এই নিয়ম ফলো করে আমরা যে কোনো কথা, তোমরা একটু ভেবে দেখো, বলার চেষ্টা করো, তাহলে দেখো এই নিয়মে আমরা এই ধরনের যে কোনো সেন্টেন্স খুব সহজেই নিজেরা বানাতে পারবো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে বা কাজে লাগবে, উপকারে লাগবে। স্পোকেন ইংলিশ শিখতে চাইলে একটু একটু করে গ্রামার শেখাটাও কিন্তু দরকার। তো এইভাবে আমরা একটু একটু করে জানতে থাকবো, শিখতে থাকবো। ভিডিওগুলো দেখো, তার জন্য বলবো যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক পেজে দেখছো, যদি কাজে লাগছে বলে মনে হচ্ছে, তাহলে বলবো একটু আমার পেজটাকে ফলো করে রাখো। এরকম আমরা একটু একটু করে জানতে থাকবো। তো একবার দেখে নিই পুরো সেন্টেন্সগুলো, যে আমি ইংরেজি পড়াচ্ছি, কি বলবো, আই অ্যাম টিচিং ইংলিশ, ঠিক আছে, আমি ইংরেজি পড়াচ্ছি। আমি হাঁটছি, তো বলবো আই অ্যাম ওয়াকিং। আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি গান শুনছি, আই অ্যাম লিসেনিং টু মিউজিক। আমি গান শুনছি, আই অ্যাম লিসেনিং টু মিউজিক। এভাবে বলবো। আমি ইংরেজি পড়াচ্ছি না, আই অ্যাম নট টিচিং ইংলিশ। আই অ্যাম নট টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি না। আমি গান শুনছি না, আই অ্যাম নট লিসেনিং টু মিউজিক। আমি হাঁটছি না, আই অ্যাম নট ওয়াকিং। আমি খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং। আমি খেলছি না, আই অ্যাম নট প্লেয়িং। তো এইভাবে বলবো। আমি কি ইংরেজি পড়াচ্ছি, আমি কি ইংরেজি পড়াচ্ছি, অ্যাম আই টিচিং ইংলিশ। আমি কি ঘুমোচ্ছি, অ্যাম আই স্লিপিং। আমি কি গান শুনছি, হয়তো অন্যকে বললাম তুমি তো দেখছো আমি কি গান শুনছি, তো সেক্ষেত্রে বলবো আমি কি গান শুনছি, অ্যাম আই লিসেনিং টু মিউজিক, অ্যাম আই লিসেনিং টু মিউজিক। আমি কি গান শুনছি। আমি কি ইংরেজি পড়াচ্ছি না, আমি কি ইংরেজি পড়াচ্ছি না, অ্যাম আই নট টিচিং ইংলিশ, অ্যাম আই নট টিচিং ইংলিশ। আমি কি ইংরেজি পড়াচ্ছি না। তো আমি কি গান শুনছি না, তো বলবো অ্যাম আই নট লিসেনিং টু মিউজিক, অ্যাম আই নট লিসেনিং টু মিউজিক। আমি কি গান শুনছি না। তো এইরকমভাবে আমরা আমাদের প্রয়োজনীয় কথাগুলো বলতে পারবো। রাজু একটি কবিতা লিখছে, রাজু ইজ রাইটিং আ পোয়েম। রাজু ইজ রাইটিং আ পোয়েম। ছেলেটি বসে আছে, দ্য বয় ইজ সিটিং, চেয়ারের ওপরে, অন দ্য চেয়ার। দ্য বয় ইজ সিটিং অন দ্য চেয়ার, ঠিক আছে, এভাবে বলবো। রাজু একটি কবিতা লিখছে না, রাজু ইজ নট রাইটিং আ পোয়েম। ছেলেটি চেয়ারের ওপর বসে নেই, তো বলবো দ্য বয় ইজ নট সিটিং অন দ্য চেয়ার। সে হয়তো বিছানার উপরে হোক, মেঝের উপরে হোক বসে আছে, তো আমি বলছি না, ছেলেটি চেয়ারের ওপর বসে নেই। তো এইভাবে আমরা বলতে পারি। রাজু কি একটি কবিতা লিখছে, প্রশ্ন যখন করব, ইজ রাজু রাইটিং আ লেটার আর ইজ রাজু রাইটিং আ পোয়েম। রাজু কি একটি কবিতা লিখছে, রাজু কি একটি কবিতা লিখছে না, ইজন্ট রাজু রাইটিং আ পোয়েম, ইজন্ট রাজু রাইটিং আ পোয়েম, ইজ রাজু নট রাইটিং আ পোয়েম। এই দুভাবেই কিন্তু আমরা বলতে পারি। তুমি স্পোকেন ইংলিশ শিখছো, ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশ, ইউ আর লার্নিং স্পোকেন ইংলিশ। তুমি
তুমি স্পোকেন ইংলিশ শিখছো না, তো সেক্ষেত্রে বলবো ইউ আর নট লার্নিং স্পোকেন ইংলিশ, ইউ আর নট লার্নিং স্পোকেন ইংলিশ। তুমি কি স্পোকেন ইংলিশ শিখছো? আর ইউ লার্নিং স্পোকেন ইংলিশ? আর ইউ লার্নিং স্পোকেন ইংলিশ? তুমি কি স্পোকেন ইংলিশ শিখছো না? আর্নট ইউ লার্নিং স্পোকেন ইংলিশ? আর্নট ইউ লার্নিং স্পোকেন ইংলিশ? আর ইউ নট লার্নিং স্পোকেন ইংলিশ? বা আর্নট ইউ লার্নিং স্পোকেন ইংলিশ? তো এইভাবে আমরা কিন্তু বলতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।